আওয়ামী লীগকে কিছুতেই থামানো সম্ভব নয়। সন্ধ্যার পর থেকেই রাতভর আন্দোলন করতেছে। এইদিকে সমন্বয়ক এবং এনসিপি দল কঠিন বিপদের মুখে পড়েছে, অপরদিকে সেনাপ্রধান কঠিন হুমকি দিচ্ছে ডক্টর ইউনূসকে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। বাংলাপুরে ছাড়খার, ইউনূস তুই গদি ছাড়, এ ধরনের স্লোগান খুব শীঘ্রই আপনারা বাংলাদেশের মাটিতে দেখতে পারবেন। গতকালকে যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, এনসিপির কেন্দ্রীয় 5 নেতা কক্সবাজারে কেন গেলেন, পিটার হাসের সঙ্গে মিটিং করলেন কিনা, সেরকম আলোচনা আজকেও কিন্তু থেমে থাকেনি। শেখ হাসিনার পতন কেবল ছাত্র আন্দোলনের কারণে হয়নি। আসলে এটা শুধুমাত্র যদি বলে হুট করে এসে ছাত্ররা সংগঠিত করে, না, এটা হয়। এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি কিংবা লুটপাট, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল অথবা অভ্যুত্থানে এনসিপির এই শীর্ষ নেতাদের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র ছিল কিনা, মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে কিনা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়কদের শেষ রক্ষা হলো না। এনসিপি দল এইভাবে যে ধ্বংস হবে দেশের জনগণ কল্পনাও করেনি। প্রিয় দর্শক শ্রোতা, এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছেন। সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং খুব তাড়াতাড়ি এনসিপি দল একেবারে ধ্বংস হয়ে গেল। প্রিয় দর্শক, সমন্বয়কদের কারণে কক্সবাজারকে কেন্দ্র করেই এনসিপির আজকে এত বড় বিপদ। যাই দর্শক, বেশি কথা না বাড়ি আমরা আগে মূল ভিডিওটি দেখে নেই, তারপরে বিস্তারিত আলোচনা করবো। চলুন আমরা ভিডিওতে চলে যাই। একদিকে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী, অন্যদিকে জামাত শিবির স্লোগান রাজাকার রাজাকার, সেই স্লোগানে বাম সংগঠনের নেতা কর্মীরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি টিএসসি থেকে, এবং এই মুহূর্তে একটি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই টিএসসি এলাকায়। দর্শক, গতকালকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ বিভাজন আমরা দেখছি। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে, যেটা আমরা উল্টোটা ভেবেছিলাম যে বিএনপি হয়তো একমত হবে না, জামাত এনসিপি একমত হবে, কিন্তু দৃশ্যটা অন্যরকম দেখছি। জামাত সরাসরি একমত হয়নি, এনসিপি একমত হয়েও কিছু কিছু পয়েন্ট বলেছে, উল্লেখ করেছে। নুরুল হক নূর এটার বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন ইসলামিক দল এটার বিরুদ্ধে কথা বলেছে, এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে। এটা পরিবর্তন করতে হবে, এরকম ব্যাপার চলছে, এবং জামাতের পক্ষ থেকে কড়া ভাষায় সমালোচনাই করা হয়েছে। এরকমটা যখন দেখছি, কিন্তু গতকালকে যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, এনসিপির কেন্দ্রীয় 5 নেতা কক্সবাজারে কেন গেলেন, পিটার হাসের সঙ্গে মিটিং করলেন কিনা, সেরকম আলোচনা আজকেও কিন্তু থেমে থাকেনি। গতকালকে পিটার হাস সম্পর্কে 2 ধরনের তথ্য পাওয়া গিয়েছিল, যে মিটিং করেছেন, আবার বাংলাদেশে আমেরিকায় যে প্রেস মিনিস্টার গোলাম মর্তজা, যিনি প্রফেসর ইউনূসের খুব কাছের মানুষ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযাজক হয়ে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে পিটার হাস আমেরিকাতে অবস্থান করছেন। তো পিটার হাস আমেরিকায় অবস্থান করছেন, এই জাতীয় স্ট্যাটাস তিনি কেন দেবেন সরকারের প্রেস মিনিস্টার হিসেবে? তার কি এনসিপির পক্ষে কার্যক্রম চালানোর কথা, কিংবা এনসিপির পক্ষে কার্যক্রম চালানোর জন্যই কি তিনি সরকারি পোস্ট নিয়ে আমেরিকায় অবস্থান করছেন? সেই বিতর্কও উঠেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফটো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পিটার হাস গতকালকে কক্সবাজারে মিটিং করেছেন, এবং সন্ধ্যার পরে 7টা 10 মিনিটে একটা ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন, বাংলাদেশ
ছেড়েছেন। এরকম নানা আলোচনার মাঝে আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে যে যেটা আপনারা সবাই জানেন যে এনসিপির সেই 5 নেতাকে এনসিপি থেকে শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে এই তথ্য নিয়ে আলোচনা করতে চায় না, কিন্তু আলোচনা করতে চাই যেটা নিয়ে সেটা হচ্ছে তাদেরকে কেন শোকজ করা হবে। সেই আলোচনাটা কোন দিকে যায় একটু চলুন মজার সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, এবং পিটার হাসের ব্যাপারটা নিয়েও এখানে হয়তো আলোচনার অবকাশ থাকবে। শেষ পর্যন্ত এনসিপির রাজনৈতিক পরিপক্কতা নিয়ে আলোচনার মূল ডালি সাজাবো। এনসিপির 5 শীর্ষ নেতার কথা গতকালকে শুনেছিলাম যে তারা 3:30টার ফ্লাইটেই ঢাকায় ফিরছেন, কিন্তু পরবর্তীতে আজকে জানা গেল, নিশ্চিত হওয়া গেল যে তারা কালকে ফিরেননি এবং জুলাই যে 1 বছর পূর্তি, সেই 1 বছর পূর্তির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, তারা কক্সবাজারেই আছেন। আজকে নিশ্চিত হওয়া গেল যে তারা দুপুর 1:30টার দিকে হোটেল সি পার্ল যে 5 স্টার হোটেলে ছিলেন সেই হোটেল ত্যাগ করেছেন। সেই হোটেল ত্যাগ করেছেন অর্থাৎ তাদের একদিন মেয়াদ শেষ হয়েছে। দিনে যেহেতু 18,000 টাকা ভাড়া, এবং সেই সমালোচনাটা যেহেতু হয়েছে, প্রচণ্ড সমালোচনা হয়েছে যে তারা এত টাকার মালিক যে 5 স্টার হোটেলে 18,000 টাকা পার নাইট প্রতি রুমের যে ভাড়া, সেই ভাড়া দিয়ে থাকছেন। 10-12,000 টাকা মিনিমাম একবেলা খেতে যে হোটেলে লাগে, সেই হোটেলে থাকছেন। এত টাকা কোথায় পেলেন, সেই প্রশ্নটা উঠেছিল। আজকে তাদেরকে হোটেল ছাড়তে দেখা গেছে, 1:30টার দিকে হোটেল ছেড়েছেন, একটা মাইক্রোতে হোটেল ছেড়েছেন। হোটেল ছেড়ে তারা কলাতলিতে যে শালিক রেস্টুরেন্ট, বেশ জনপ্রিয় রেস্টুরেন্টটা, সেই শালিকে তারা খেয়েছেন, দুপুরের খাবার খেয়েছেন, খেয়ে অন্য আরেকটা হোটেলে উঠেছেন। অন্য আরেকটা হোটেলে ওঠার পরে আজকে সন্ধ্যায় দেখেছি সার্জিস সমুদ্র পাড়ে দাঁড়িয়ে লাইভ করেছেন, এবং সেই লাইভে জলবায়ু বিষয়ে মানুষকে বেশ জ্ঞান বুদ্ধি দিচ্ছেন। তিনি দেখলাম যে জলবায়ু সচেতনতা এবং তাদের ইস্তেহারে জলবায়ুর কথা রয়েছে, সেই ব্যাপারে তিনি কথা বলছেন। মজার ব্যাপার হচ্ছে যে তাদের 5 জনকে শোকজ করা হয়েছে এই বলে যে দলকে ইনফর্ম না করে আপনারা কেন কক্সবাজারে গেলেন। 24 ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব 2 জনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ জানাতে বলা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে তারা দলকে না জানিয়ে কক্সবাজারে কেন গেলেন, এটা কি শোকজের কোনো এজেন্ডা হতে পারে? আমি একটা রাজনৈতিক দল করি, আমি চট্টগ্রাম যাব নাকি কক্সবাজার যাব নাকি রাঙামাটি যাব, সিলেট যাব, সেটা কি আমি দলের কাছে অনুমতি নিয়ে যাব, দলের কাছে ছুটি নিয়ে যাব? আমি কি দলের চাকরি করি? মানে আমি কি দলের চাকর যে আমাকে তার কাছে অনুমতি নিতে হবে, অনুমতি দিলে, ছুটি দিলে তারপরে আমাকে যেতে হবে? যেহেতু এটা চাকরি নয়, সেহেতু অনুমতির প্রসঙ্গ আসতে পারে না, দলের অনুমতির প্রসঙ্গ আসতেই পারে না। ধরে নিলাম যে দল জানেই না তাদের যাওয়ার প্রসঙ্গে, কিন্তু দলকে এই শোকজ করতে পারে? এনসিপি যদি এই রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কিংবা এই রাজনৈতিক পরিপক্কতা নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে তাদের সামনের সময়টা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাদের যে রাজনৈতিক যারা উপদেষ্টা, তারা কি এই ব্যাপারগুলোতে দেখভাল করছেন না যে এই ব্যাপারে শোকজ দেয়া যায় না, শোকজ দিলে সেটা আবার নতুন করে সমালোচনার জন্ম নেবে, কারণ তারা দলে চাকরি করে না, দলকে জানিয়ে তারা যেতে বাধ্য না। একটা কারণ ঢাকতে অন্য কারণ এনে সেই কারণটা নিয়ে বিতর্ক তৈরি করা, দলের বুদ্ধিমত্তার বিষয়ে প্রশ্ন জাগানো, ব্যাপারটা কি সমীচীন হচ্ছে? আমার মনে হয় যে সমীচীন হচ্ছে না। কারণ যে ব্যাপারটা ঢাকার চেষ্টা করছে এনসিপি, যে কক্সবাজারে কোনো একটা জরুরি বৈঠকে পিটার হাস কিংবা অন্য কোনো বৈঠকে, অনেকে তো মজা করে এটাও বলছেন যে পিটার হাসের সঙ্গে বৈঠক করতে যদি না যান তাহলে কি আরাকান আর্মির সঙ্গে বৈঠক করতে গিয়েছেন উখিয়াতে তারা, সেই মজাও তারা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন। কিন্তু সেগুলো তো তাদের যারা বিরোধী পক্ষ তারা তাদের মতো করে কথা বলবে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। কিন্তু এনসিপির যে এই অপরিপক্ক রাজনীতি, এই অপরিপক্ক রাজনীতি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ এই অপরিপক্ক রাজনীতি করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সামনের দিনে তাদের রাজনৈতিক অভিযাত্রা যে আকাশকুসুম কল্পনা করে তারা রাজনীতির মাঠে অগ্রসর হতে চাইছে, সেটা আমার মনে হয় যে বাধাগ্রস্ত হবে। এনসিপি যদি মূল ঘটনাটাকে আড়াল করতে চায়, এটা তো হতেই পারে না যে 5 আগস্ট যেখানে বর্ষপূর্তি হচ্ছে, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির অনুষ্ঠানের মূল স্টেক হোল্ডার যারা, বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতা যারা, সেই সম্মুখ সারির নেতা সার্জিস, হাসনাত, পাটোয়ারি, তারা তো সম্মুখ সারির নেতা। এর বাদ দিয়ে ওদেরকে 5 জনকে বাদ দিলে আর থাকে অবশিষ্ট কারা? নাহিদ ইসলাম, আক্তার, হান্নান মাসুদ, এই 3 জন ছাড়া তো আর কেউ সম্মুখ সারির নেতা থাকে না। তাহলে বেশিরভাগ অংশই কক্সবাজারে চলে গেল এবং সেই দিন অনুষ্ঠানে উপস্থিত না থেকে কক্সবাজারে চলে গেল। সেই ব্যাপারটাকে ঢাকতে কেন অনুমতি না নিয়ে কক্সবাজারে গেলেন, সেটা নিয়ে শোকজ করা আমার মনে হয় যে রাজনৈতিক অপরিপক্কতার পরিচয়। এবং তারা আজকেও ফিরেননি সন্ধ্যা পর্যন্ত। তারা যেহেতু সার্জিসকে লাইভ করতে দেখা গেছে সেহেতু, এবং আরেকটা হোটেলে যেহেতু উঠেছেন, এবং সার্জিস যেহেতু বেশ বড় গাট্টি বোস্কা নিয়ে গেছেন, তার স্ত্রীকে সাথে করে নিয়ে গেছেন, সেহেতু তারা কাজের পাশাপাশি যে সত্যি সত্যি ঘোরার জন্য
সামান্যও প্রস্তুতি নিয়ে গেছেন, এটা তো মোটামুটি যাওয়ার প্রস্তুতি দেখেই বোঝা যায়। সুতরাং তারা কবে নাগাদ ফিরবেন সেটা তাদের বিষয়, সেটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে এনসিপি অপরিপক্ক রাজনীতি করছে, এই অপরিপক্ক রাজনীতির কারণে তারা আরও বেশি সমালোচনার জন্ম দিচ্ছে, যেখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ তাদের উপরে মানুষের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা প্রতিটা ধাপে ধাপে ধাক্কা খাচ্ছে। এভাবে যদি প্রতিটা ধাপে ধাপে ধাক্কা খেতে থাকে, যদি কক্সবাজারে যাওয়ার কারণ হিসেবে বলা হয় যে আমরা পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু অবকাশ যাপন করতে এসেছি, সেই 5 আগস্টে, যে 5 আগস্টে তারা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছিল, তার বর্ষপূর্তির দিন উদযাপন না করে, যেখানে সারা দেশ থেকে ট্রেন ভাড়া করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ট্রেন ভাড়া করে ছাত্র জনতাকে আনার ব্যবস্থা করছে সরকার, সেখানে সেই ছাত্র জনতার যারা নেতা তারা থাকবেন না, এর চাইতে হাস্যকর ব্যাপার, হাস্যকর অজুহাত আর হতে পারে। এনসিপির শীর্ষ নেতাদের দুর্নীতি কিংবা লুটপাট, তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল অথবা অভ্যুত্থানে এনসিপির এই শীর্ষ নেতাদের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র ছিল কিনা, মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে কিনা, কী ধরনের প্লট নির্মাণ করা হয়েছিল সেই আন্দোলনে, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে হয়তো আমরা অনেক কিছুই খুব দ্রুত জানতে পারবো। এবং যেহেতু এর মধ্যে আমরা জানতে পারছি এনসিপি এরই মধ্যে খুবই মারাত্মকভাবে, উদ্বেগজনকভাবে বহুধা বিভক্ত হয়ে পড়েছে, সে বিষয়ে আমরা পরে আসছি। তার আগে একটু জানিয়ে রাখি, বা আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে। কেন? তারা অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজারে গিয়েছিলেন এবং যেটি গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে তারা গোপন বৈঠক করেছে। এখন গোপন বৈঠক করে সেটি দলীয়গতভাবেই সিদ্ধান্ত নিয়ে করা হয়েছে, কিন্তু এই বিষয়টি তো তারা উড়িয়ে দিয়েছে গুজব আকারে। কিন্তু আমরা জানতে পারলাম যে পরবর্তীতে আবার এনসিপির দলীয় ফর্ম থেকে যারা কক্সবাজার গিয়েছিলেন তাদেরকে শোকজ করা হয়েছে। শোকজ লেটারে কি লেখা হয়েছে যে 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি চলাকালীন তারা কেন ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন, কেন সে বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রদান করা হয়নি। শোকজ হওয়া নেতারা কারা? হাসান আবদুল্লাহ, সার্জিস আলম, নাসরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। আচ্ছা বলুন, এই কারণ দর্শানো চিঠির কোনো প্রয়োজনীয়তা ছিল? মানে এগুলো কি শুধুমাত্র লোক দেখানো নয়? আমি জানি না তাদের গঠনতন্ত্র কি আছে, এটুকু তো বোঝা যায় যে তারা তো আর চাকরি করে না। ব্যক্তিগত যদি কোনো সফরে গিয়েও থাকে, দলকে না জানিয়ে কেন গেল, এটি কি চাকরি? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তারা দলকে না জানিয়ে কক্সবাজার গিয়েছে, এটি মনে করার কোনো কারণ কি থাকতে পারে? যে অভ্যুত্থানের মূল দাবিদার এই এনসিপির শীর্ষ নেতারা, তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ, এই যে তাসনিম জারা কিংবা হাসান আবদুল্লাহ, সার্জিস আলম, নাসরুদ্দিন পাটোয়ারি, এরা তো সবাই শীর্ষ নেতা। এর বাইরে কে আছে? আক্তার হোসেন, নাহিদ ইসলাম, এই তো, অথবা হান্নান মাসুদ। তো শীর্ষ নেতাদের একটা বড় অংশ দলীয় ফোরামকে না জানিয়ে কক্সবাজার চলে গেল, এটি হতে পারে? এটি হতে পারে না। কোনো গোপন বৈঠক থাক আর না থাক, এটি হতে পারে না। অন্তত এই গুরুত্বপূর্ণ দিনটিতে তারা এভাবে যেতে পারে না। আর আমাদের ধারণা অবশ্যই তারা গোপন কোনো বৈঠকে, সেটি পিটার ডি হাসের সঙ্গে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা খুব গোপনেই বিশেষ উদ্দেশ্যে কক্সবাজার গিয়েছিলেন, দলে যাওয়ার কথা না তো আসলে। এখন বিষয়টি হচ্ছে তারা যে কারণ দর্শানোর নোটিশ দিলে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার মতন। এটি করে আরও মানুষের সামনে বিষয়টি প্রশ্নবোধক করে তুললো আরও খুব বেশি করে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, সেই অবস্থাও হতে পারে যে আগে থেকে নিজেদের সব কিছু মানে অনেকখানি রহস্যময় করে তুলছে। এখন পিটার ডি হাস যে কক্সবাজার ছিলেন সেটা নিয়েও বিতর্ক উঠেছে। তার সঠিক অবস্থান সম্পর্কে জানা যায়নি। কোনো কোনো মাধ্যম বলছে, জানা যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন, আবার কেউ কেউ বলছেন না তিনি কক্সবাজার আছেন। যাই হোক, তবে আবারও বলি, বিশেষ উদ্দেশ্যেই তারা গিয়েছিলেন, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। এখন বিষয় হচ্ছে যেটি বলছিলাম যে এনসিপির সব অন্দরমহলের খবরের সব কিছু হয়তো খুব শীঘ্রই একেবারে খুলস ছেড়ে বেরিয়ে আসবে। তার কারণ এনসিপির গুরুত্বপূর্ণ 2 নীতি নির্ধারক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা দুজনেই সরকারের উপদেষ্টা পদে রয়েছেন। তারা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থান নিয়েছেন, তাতে করে আমরা অনেক কিছু জানতে পারছি। তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম গত 4 আগস্ট তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। পরবর্তীতে সেটি তিনি এডিট করেন, সমালোচনার মুখে সেটি আবার ডিলিটও করেন। সেটিকে কেন্দ্র করে আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, তার ফেসবুকে লিখলেন, আগে সরকারের ভয়ে জনগণ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। যেহেতু মাহফুজ আলম সরকারের একটি অংশ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টের নিচে ছোট করে লেখা ছিল যে সেলফ ক্রিটিক। নিশ্চয়ই এটি সেলফ ক্রিটিক নয়, এটি মাহফুজ আলমকে ক্রিটিক করে লেখা, এটি আমরা নিশ্চিত। মজার বিষয় হচ্ছে 5 আগস্ট
অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সরকারের পক্ষ থেকে যে জাঁকজমক আয়োজন ছিল তার একটি অংশ ছিল ড্রোন শো। সেই ড্রোন শোতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই পোস্টটি শো করা হয়। তার মানে দ্বন্দ্ব সংঘাত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মাহফুজ আলম এর আগেও অনেক পোস্ট ডিলিট করেছেন, এডিট করেছেন। যেমন গত 29শে জুলাই তিনি একটি পোস্ট দিয়েছিলেন, সিডনিতে তার ভাইয়ের অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে, সেটিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ ওঠে। সেটির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আবার লিখেছিলেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত এবং একজন কোনো টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে। সেটি এডিট করে পরবর্তীতে আবার লিখলেন, যখন এনসিপি নেতারা তাকে তীর্যক আক্রমণ করতে লাগলেন যে একটি দলের বা একটি সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত, বোঝা যাচ্ছে কোন দলকে তিনি ইঙ্গিত করতে চাচ্ছেন। স্পষ্টভাবে এনসিপি নেতাদেরকে তিনি ইঙ্গিত করছেন। তো সমালোচনার মুখে তিনি সেটি এডিট করে লিখলেন, আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত, সব ষড়যন্ত্র প্রকাশ পাবে। দ্বন্দ্ব সংঘাত একেবারে প্রকাশ্যে আসছে আমাদের সামনে। মাহফুজ আলম যদিও পোস্ট দিয়ে তিনি অসংখ্যবার তা ডিলিট করেছেন, তার এক্সাম্পলও আছে, এটাও সত্য কথা। তিনি ভারতের মানচিত্রের বিরুদ্ধে একটা পোস্ট দিলেন, বাংলাদেশের মানচিত্র বড় করে সেটি ডিলিট করলেন। কয়েকদিন আগে কথিত তৌহিদি জনতার উদ্দেশ্যে তিনি একটি পোস্ট দিলেন, মব ভায়োলেন্সের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন, এগুলো আবার এডিট করেছেন, কোনোটি সংশোধন করেছেন। এবং এরও আগে আমরা জানি যে এনসিপি যখন গঠন হবে, ফরমালি আত্মপ্রকাশ করবে, কে আহ্বায়ক হবেন এটি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। কোনো এক ছাত্র উপদেষ্টার বাসায় কেউ মাহফুজ আলমের নাম প্রস্তাব করেছিলেন, আবার বড় একটি অংশ চাইছিল নাহিদ ইসলামকে। তো নাহিদ ইসলামী শেষমেশ আহ্বায়ক হলেন। দলের মধ্যে গ্রুপিং লবিং থাকতেই পারে বুর্জোয়া রাজনীতিতে, তারাও তো আর বুর্জোয়া রাজনীতির বাইরের কিছু নয়, বরং তারা পেটে বুর্জোয়া, আমরা এটা বলতে পারি যে বুর্জোয়ার চেয়ে ভয়ঙ্কর কিছু, ধরে নাম যেগুলো থাকতে পারে। কিন্তু আত্মপ্রকাশ আগে থেকেই, বিকশিত হওয়ার আগে থেকেই যে ধরনের গুরুতর সব অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে, একে অন্যের বিরুদ্ধে অভিযোগগুলো করছেন, এই দলের ভবিষ্যৎ নিয়ে আমরা নিশ্চিতভাবে শঙ্কিত। এবং আমরা হিন্দি মুভিতে দেখি না, গ্যাংস্টাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে একে অন্যকে ফায়ার করছে, নিজেরাই শেষ করে দিচ্ছে নিজেদেরকে। আমরা ভাবতে চাই না এমনটা এনসিপির ক্ষেত্রে, কিন্তু বাস্তবতাগুলো আমাদের সামনে সেভাবে উঠে আসছে। এই এনসিপির নেতাদেরকে তো আমরা সমর্থন দিয়েছিলাম, দেশে বড় একটি অংশ সমর্থন দিয়েছিল, কিন্তু তারাই তাদের ব্যক্তিগত কেরিয়ার হোক, পেশাগত জীবনের কোনো ভালো কিছু থাকতেও পারতো সেটি হোক, অথবা রাজনৈতিক ভবিষ্যৎ হোক, সবই তারা নিজেরাই শেষ করছে। প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন, এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই ঘোষণাপত্রের দিন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ কিছু লোক তারা কক্সবাজারের বাইরে গেছিল। দর্শক শ্রোতা, এটাকে কেন্দ্র করে এনসিপির উপর কঠিন প্রভাব পড়েছে এবং এনসিপি দল তাদেরকে মানে শোকেস করেছে। সবকিছু মিলিয়ে এক কথায় বলতে গেলে সমন্বয়ক সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসলিম জারা সহ কঠিন বিপদে পড়ে গেছেন কক্সবাজারকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যেসব কর্মকাণ্ড দেখতে পারলেন, প্রতিবেদন যেসব দেখতে পারলেন, সবকিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে? সব কারণে তো দর্শক শ্রোতা, এদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে ফেরার আহ্বান জানিয়ে দিয়েছেন। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওতে যেসব প্রতিবেদন, যেসব ভিডিও দেখতে পারলেন, এসব সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।